আবারও পরিবর্তন হলো এজমালি সম্পত্তি নামজারি করার পদ্ধতি। এই এজমালি সম্পত্তিগুলো নতুন নিয়মে কিভাবে নামজারি করতে হবে, আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে, কোনো উপকারে এসে থাকে, কিংবা আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, এজমালি সম্পত্তি ভোগ দখল করার কিন্তু কিছু স্পেসিফিক নিয়ম রয়েছে। আপনি এজমালি একটি সম্পত্তির মালিকানা তখনই অর্জন করবেন যখন আপনার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি যে ব্যক্তির কাছ থেকে পাবার কথা সেই ব্যক্তি মৃত্যুবরণ করবে। তার আগে কিন্তু পাওয়ার কোনো সুযোগ নেই। এই এজমালি সম্পত্তিগুলো আমরা এক এক জায়গায় এক এক নামে চিনে থাকি, কিংবা বিভিন্ন রূপে আমরা চিনে থাকি। যেমন ওয়ারিশান সম্পত্তি, উত্তরাধিকারী সম্পত্তি, এজমালি সম্পত্তি, সেম ব্যাপার। তবে কিছু কিছু ক্ষেত্রে এজমালি সম্পত্তিকে গ্রামের মানুষজন কিংবা আমাদের সমাজের মানুষজন একটু ভিন্ন রূপে দেখে থাকে। যেমন এজমালি সম্পত্তিগুলোর ক্ষেত্রে আমরা যেটা সহজ ভাষায়, গ্রামের ভাষায় বুঝি, সেটি হলো যৌথ খতিয়ান মূলে যে সকল সম্পত্তি ভোগ দখল করা হয় সেগুলোকে বুঝে থাকি। এই এজমালি সম্পত্তি ভোগ দখল কিংবা মালিকানা অর্জন করা ওয়ারিশান সম্পত্তির মতো হলেও এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু আমরা আলাদা আলাদা বিভিন্ন মতামত তৈরি করেছি, যেটা আসলে ঠিক না। কিন্তু ভূমি মন্ত্রণালয় থেকে এই এজমালি সম্পত্তিগুলোকে ভোগ দখল করার জন্য কিছু স্পেসিফিক নিয়ম কানুন তৈরি করে একটি প্রজ্ঞাপন কিংবা পরিপত্র প্রকাশ করেছে, যেটাতে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে এজমালি সম্পত্তির মালিকানা অর্জন করার পরে সেই সম্পত্তিটির নামজারি করতে হবে কিভাবে, কিংবা ভূমি মালিকেরা কিভাবে সেটি নামজারি করবেন। এই বিষয়ে আগেও কিন্তু আইন রয়েছিল এবং রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের 143-এর গ ধারায় বলা হয়েছে যে কোন ব্যক্তি যখন কোন সম্পত্তির মালিক হবে, অর্থাৎ এজমালি সম্পত্তির বা ওয়ারিশান সম্পত্তির মালিক হবে, তখন সর্বপ্রথম তারা একটি ওয়ারিশান সনদ সংগ্রহ করবেন এবং অবশ্যই এই ওয়ারিশান সনদ হতে হবে প্রত্যেকজন ওয়ারিশের নাম উল্লেখপূর্বক। কোন একজন ওয়ারিশকে বাদ রেখে কিন্তু এই ওয়ারিশান সনদ সংগ্রহ করলে সেটি অকার্যকর হয়ে যাবে এবং সেটি কিন্তু করার সুযোগ পাবে যে ব্যক্তিকে আপনি বাদ রেখে ওয়ারিশান সনদ সংগ্রহ করেছেন। তারপরে সেই সনদের উপর ভিত্তি করে প্রত্যেক ওয়ারিশরা মিলে তাদের যে সকল সম্পত্তি রয়েছে সেই সকল সম্পত্তি নিজেদের নাম মধ্যে ভাগ বন্টন করে নেবেন, যে যতটুকু অংশ পাবেন সেইটুকু হিসেব করে। তারপরে সেই বন্টন দলিল কিংবা বাটোয়ারা দলিল নিয়ে গিয়ে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন আইন অনুযায়ী। তারপরে সে দলিলটির দ্বারা তারা তাদের নিজেদের সম্পত্তিগুলো নামজারি করে খতিয়ান সংশোধন করার জন্য ভূমি অফিস কিংবা সাবেক রাজস্ব কর্মকর্তার কাছে আবেদন করবেন। এরূপ আবেদন পাওয়ার পরে সেটি যাচাই বাছাই করে, অর্থাৎ ডকুমেন্ট ঠিকঠাক রয়েছে কিনা, কিংবা যে সকল তথ্যপত্র জমা দেওয়ার কথা সেগুলো দেওয়া রয়েছে কিনা, মালিকানা ঠিক রয়েছে কিনা, এই বিষয়গুলো খোঁজ খবর করবেন এবং মাঠ পর্যায়ে যাচাই বাছাই করার জন্য ইউনিয়ন তহসিলদারকে কিন্তু এই বিষয়টিকে পর্যবেক্ষণ করার জন্য নির্দেশনা প্রদান করবেন। তারপরে সেখান থেকে কি রিপোর্ট আসে তার উপর ভিত্তি করে ভূমি অফিস থেকে নামজারি করে দেওয়ার ব্যাপারে নির্দেশনা প্রদান করা হবে। অর্থাৎ এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া মেনেই কিন্তু এজমালি সম্পত্তিগুলো নামজারি করে নিতে হতো। এবং এক্ষেত্রে যখন বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল করা হতো না, তখন একটি প্রশ্ন দাঁড়াতো যে তাহলে ওয়ারিশান সম্পত্তি অর্থাৎ এজমালি সম্পত্তিগুলোকে ভাগ বন্টন ঠিক মতো না করতে পারলে ভোগ দখল করা যাবে না, কিংবা রাষ্ট্রীয়ভাবে নামজারি করে খতিয়ান সংশোধন করা যাবে না। কেননা নামজারি কিংবা খতিয়ান যদি না করা থাকে তাহলে সব ক্ষেত্রেই কিন্তু ওই সকল সম্পত্তি আবার অন্য কারো কাছে হস্তান্তর করা যায় না, অর্থাৎ বিক্রয় করতে পারবেন না, কিংবা ওয়ারিশান সূত্র ওয়ারিশদেরকে দিয়ে যেতে পারবেন না। এক্ষেত্রে যে ঘটনাটি ঘটে, যদি আপনি কোনোভাবে বিক্রয় করেন কিংবা কোনো ব্যক্তিকে আপনি ক্রয় করেন, সেক্ষেত্রে অন্য যে সকল ওয়ারিশ রয়েছে তারা কিন্তু এসে আপনি যে সম্পত্তিটি বিক্রয় করলেন কিংবা ক্রয় করলেন সেই সম্পত্তিতে তাদের অংশ রয়েছে বলে মালিকানা দাবি করতে পারে। এবং এক্ষেত্রে আইন বলছে বাটোয়ারা দলিল যেহেতু নাই এবং ওয়ারিশদের মধ্যে সমঝোতা হয় নাই কে কোন দাগে সম্পত্তি ভোগ দখল করবে, তাই প্রত্যেক দাগে প্রত্যেক অংশ থেকে প্রত্যেক ওয়ারিশের কিন্তু এজমালি সম্পত্তির ভাগ রয়েছে। তাই এই বিষয়টিও আইন কিন্তু যথাযথ গুরুত্ব সহকারে দিয়ে সেই সকল সম্পত্তি ক্রয় বিক্রয় অবৈধ বলে বিবেচিত করবেন। এই যে বিষয়, এই বিষয়গুলোকে সমাধান করার জন্য ভূমি মন্ত্রণালয় বলছে যে এজমালি সম্পত্তির ক্ষেত্রে যেন কোনোভাবেই আর
নামজারি কিংবা খতিয়ান সংশোধন ছাড়া না থাকে। অর্থাৎ যে ব্যক্তি সম্পত্তি রেখে মৃত্যুবরণ করলেন, সেই সকল ব্যক্তি যখন এই সম্পত্তি রেখে মৃত্যুবরণ করলেন তখন থেকেই কিন্তু এই সম্পত্তিগুলো আর দেখভাল করার মতো আইনগতভাবে কেউ রইল না। সেক্ষেত্রে তাহলে সরকার ঠিকঠাক মতো ভূমি উন্নয়ন কর কিভাবে পাবে, কিংবা সম্পত্তিগুলো ব্যবস্থাপনা কিভাবে হবে, কিংবা সমাজে বিশৃঙ্খল পরিস্থিতিও তো তৈরি হতে পারে। এই জন্য বলছে যে যদি বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল না হয়, সেক্ষেত্রে কোনোভাবেই আর কোনো কূটকৌশল অবলম্বন করে, অর্থাৎ দাগে দাগে নামজারি করে নেয়া, কিংবা ঘুষ দিয়ে নিজের নামে নামজারি করে নেয়া, কিংবা এওয়াজ বদল দলিল করে নামজারি করে নেয়া, নাদাবি দলিল দিয়ে নামজারি করে নেয়া কোনোভাবেই যাবে না। এই বিষয়গুলোকে বাধা প্রয়োগ করে তারা বলছে যে প্রত্যেক ওয়ারিশান সনদ সংগ্রহ করার মাধ্যমে ভূমি অফিসে গিয়ে নামজারি করার জন্য আবেদন করবেন। এক্ষেত্রে বাটোয়ারা দলিল যদি না থাকে তাহলে এসি ল্যান্ড অফিস থেকে কিংবা ভূমি অফিস থেকে সকল ওয়ারিশদেরকে একসঙ্গে করে যৌথ খতিয়ান তৈরি করে দিবেন, এবং এই যৌথ খতিয়ানটাকেই কিন্তু আমরা বলছি যে এজমালি সম্পত্তির খতিয়ান। এবং এই সম্পত্তিগুলো পরবর্তীতে ওয়ারিশরা ভোগ দখল যে যেভাবে পারে করুক, কিন্তু সম্পত্তিতে সকলের নাম উল্লেখপূর্বক খতিয়ান কিন্তু সংশোধন হয়ে গেছে। তাহলে কি দাঁড়ালো, সম্পত্তির মালিকানা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেল, এবং ভোগ দখল কে কিভাবে করবে সেই বিষয়টি তারা আবার পরবর্তীতে নিজের আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এখন যে বিষয়টি দাঁড়ায় সেটি হলো যে আপনারা যদি যৌথ খতিয়ান বলে মালিক হন, তাহলে কে কোন জায়গায় সম্পত্তি ভোগ দখল করছেন এটি কিন্তু থাকলো না। এখন যদি আপনারা আলাদা আলাদা দাগে নিজেদের ভোগ দখল দেখিয়ে নিজের নামে খতিয়ান সংশোধন করে নিতে চান, সেক্ষেত্রে আলাদা আলাদা নামজারি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে আবার বাটোয়ারা দলিল তৈরি করতে হবে। বাটোয়ারা দলিল তৈরি করা ছাড়া আপনারা কোনোভাবেই নিজেদের নামে আলাদা আলাদা খতিয়ান তৈরি করে নিতে পারবেন না। এবং যদি কোনো ব্যক্তি টাকার বিনিময়ে কিংবা যে কৌশলগুলোর কথা বলেছিলাম সেই কৌশল অবলম্বন করে নামজারি করে নেন, বাটোয়ারা দলিল না থাকে, তাহলে ওই সকল নামজারি খতিয়ান কিন্তু বাতিল হয়ে যাবে। ভূমি অফিসকেও স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যে আইন যেহেতু আছে করে দেওয়া হয়েছে, এর বাইরে গেলে আপনাদেরও শাস্তির আওতায় নিয়ে আসা হবে। তাই এই যে নামজারি টাকার বিনিময়ে এটি যদি করে নেন কোনো একটি ফায়দা হবে না। অন্য কোনো ওয়ারিশ যদি মিসকেস করে আপনার নামজারি কিংবা খতিয়ান সংশোধন বাতিল করার জন্য আবেদন করে, তাহলে কিন্তু আপনি প্রতারণার দায়ে আবার পরবর্তীতে অভিযুক্ত হয়ে শাস্তির আওতায়ও আসতে পারেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে বিষয়টি, এই বিষয়টির মাধ্যমেই এখন থেকে এজমালি সম্পত্তির মালিকানা অর্জন করার পরে খতিয়ান সংশোধন করার জন্য নামজারি আবেদন করতে হবে। তাছাড়া কোনো উপায়ে যদি করেন সেগুলো অবৈধ, এবং বাধ্যতামূলকভাবে আদালতে যদি বিষয়গুলো যায় তাহলে আদালত থেকে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দেওয়া হয়েছে। এবং ভূমি অফিসগুলোও আবেদন প্রাপ্তির পরে যেন কোনোভাবে সেই আবেদন বাতিল করে দিতে না পারে, এ ব্যাপারেও কিন্তু এই প্রজ্ঞাপনটিতেও স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে কোনোভাবে এই ধরনের আবেদন যদি আপনারা পান তাহলে কোনোভাবে সেগুলো অহেতুক কারণ দেখে বাতিল করা যাবে না। ভূমি মালিকরা যদি কোনো ডকুমেন্টের ঘাটতি দেয়, সেক্ষেত্রে আপনাকে তাদেরকে জানাতে হবে আপনার এই ডকুমেন্টটি প্রয়োজন, তখন তারা সেই ডকুমেন্টটি যদি সরবরাহ করে তাহলে তাদের নামে নামজারি করে দিতে হবে। আর যদি একান্তই নামজারি করে দেওয়ার মতো না হয়, কোনো ভুয়া ব্যক্তি নামজারি আবেদন করে, সেক্ষেত্রে অবশ্যই ওই সকল ভুয়া ব্যক্তিকে আইনের আওতায় দিতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে পদ্ধতি, এই পদ্ধতিটি হচ্ছে আজমালি সম্পত্তির নামজারি প্রক্রিয়া। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে, আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করতে পারেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।